দর্শক নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আপনারা জানেন নিউজরুম সংলাপে আমরা আলোচনা করে থাকি দিনের উল্লেখযোগ্য খবরাখবরের, এবং আজকে আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার ঠিক পাশে রয়েছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, তার ঠিক পরে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, এবং আমার সর্বডানে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে নিউজ 24 এর রাত 10টার শিরোনাম দেখব। জঙ্গিবাদ বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। জঙ্গি দমনে আরও কঠোর অবস্থানে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। দুর্নীতি মামলায় খালেদার আবেদন খারিজ, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের। অভিবাসন প্রক্রিয়া দালাল নির্ভর, 90% অভিবাসী হয়রানির শিকার, টিআইবির প্রতিবেদন। কুমিল্লা সিটি মেয়র নির্বাচনে ভোটারদের নানা সমীকরণ, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, জানালেন সিইসি। এবং গল টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধা, প্রথম ইনিংসে 312 রানে অল আউট টাইগাররা। দর্শক, নিউজ 24 এর রাত 10টার শিরোনাম দেখলাম। আমরা এবার দেখব অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনাম। দেশে জঙ্গি দমনে সফলতার দাবি পুলিশ প্রধানের, আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। দক্ষিণ এশীয় অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত এবং কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতকরণ। হোঁচট খাওয়াটাকে আমরা যদি মনে করে থাকি যে তারা নিয়ন্ত্রণের মধ্যে এসছে বা তারা সমূলে উৎপাটিত হয়ে গেছে, তাহলে আমরা আসলে ভুল করব। বিশ্ব ব্যাংকের পরামর্শে বিএনপি জামাত জোট সরকার দেশের পাটকল বন্ধ করেছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে বিএনপি সরকার টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পাটকল বন্ধ করার জন্য, আর ভারত টাকা পাচ্ছে নতুন পাটকল করার জন্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, খালেদা জিয়ার পুনঃ তদন্তের আবেদন খারিজ করেছে হাইকোর্ট। আজকে আদেশ দিয়েছেন, অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্টেড, ওনাদের আবেদন সরাসরি খারিজ। গাইবান্ধায় সাঁওতালদের ঘরে আগুন, 2 পুলিশ সদস্যকে চিহ্নিত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। এখানে কমপ্লায়েন্স দাখিল করছে। সেই রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যারা চামগাড়ি এলাকায় ডিউটিরত ছিল এরকম 58 জনকে প্রত্যাহার করা হয়েছে। সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় নিজেদের 2 সদস্যকে চিহ্নিত করে হাইকোর্টে পুলিশের প্রতিবেদন, গণমাধ্যমের প্রশংসা আদালতের। 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, তখন বিএনপি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে একটা চুক্তি সই করে। এই চুক্তিটা ছিল কি, তারা বাংলাদেশে পাটকলগুলি একে একে বন্ধ করে দেবে। বিশ্বব্যাংকের পরামর্শে পাট শিল্প ধ্বংস করেছে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার। কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, জানালেন সিইসি। ভাঙাচোরা, অলিগলি আর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা প্রভাব ফেলবে ভোটে। বিশ্বব্যাংকের টাকা খেয়ে পাট শিল্প ধ্বংস করেছে বিএনপি, প্রধানমন্ত্রী। মামলা পুনঃতদন্তে খালেদা জিয়ার আবেদন খারিজ। বিজিএমইএ ভবন ভাঙতে আরো সময় পাবে কিনা সিদ্ধান্ত রোববার। সাঁওতালপল্লীতে আগুন দেবার ঘটনায় 2 পুলিশ সদস্য চিহ্নিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনে বিএনপিতে খানিক স্বস্তি। নতুন করে সাক্ষ্য গ্রহণের আবেদনের প্রস্তুতি অগ্রাহ্য করতে চায় বেঁধে দেয়া 60 দিনের সময়সীমা। ফেনী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসারের লাশ হস্তান্তর, বিএসএফ আরেকজনকে হাজতে পাঠিয়েছে অনুপ্রবেশের মামলায়। সাঁওতালপল্লীতে আগুন দেন এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদ, হাইকোর্টকে জানালো পুলিশ। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করলেন আদালত। বিশ্বব্যাংকের পরামর্শে পাট খাত ধ্বংস করেছে বিএনপি, অভিযোগ প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ।
দালাল ও রিক্রুটিং এজেন্সির কারণে বিদেশ যেতে খরচ বাড়ছে শ্রমিকদের। রিপোর্ট টিআইবির। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। দর্শক, নিউজ 24-এর রাত 10টার শিরোনাম দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা দেখলাম যে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যটিকেই সবাই বেশ গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে এবং এই বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করব। দর্শক, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেছেন যে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক, যে দুটি বাংলাদেশের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা, এই দুটি প্রতিষ্ঠান যে দারিদ্র্য দূরীকরণের যে দাবি করে আসছে সেটি ঠিক নয়, কারণ এটি ঠিক হলে বাংলাদেশে আর দারিদ্র্য থাকতো না। আমাদের সহকর্মী হাবিবা আফরোজ একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা দেখে আলোচনা শুরু করব। গেল 22 জানুয়ারি শুরু হওয়া 10ম জাতীয় সংসদের 14তম শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা সামাজিক নিরাপত্তা বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। এজন্য জঙ্গিবাদ দমনে সরকার আরো কঠোর অবস্থানে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। ইসলাম একটা শান্তির ধর্ম, এই জঙ্গিবাদ সন্ত্রাস এদিকে কেন মানুষ যাবে? বিত্তশালী মানুষ তাদের ছেলেপেলেরা এই জঙ্গিবাদের পথে যাচ্ছে। কি অদ্ভুত একটা পরিবেশ বাংলাদেশে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশ বলে সারা বিশ্বেই এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, মাননীয় স্পিকার, যে কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। যেভাবে যে উপায় হোক এই জঙ্গিবাদ সন্ত্রাস দমন আমরা করব। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে বিদেশিরা উচ্চ প্রশংসা করলেও তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকাণ্ডে দারিদ্রতা প্রতি বছর 1% হারে কমলে দেশে দারিদ্রতার হার এতদিনে শূন্যের কোঠায় পৌঁছে যেত। যে যতই দাবি করুক, যে অস্বাভাবিক দাবি যে প্রতি বছর শুধু 1% করে কমিয়ে ফেললো, আমি হিসেব করে দেখলাম আমাদের দেশে তো তাহলে দারিদ্র থাকেই না, অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেও দারিদ্র থাকে কি করে? বরং দ্রুত দারিদ্র কমেছে। আমি দাবি করব, যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সামাজিক নিরাপত্তামূলক যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগের বর্তমান সরকারের সমালোচনাকারীদের বঙ্গবন্ধু সরকার পরিচালনা নিয়ে সমালোচনার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা। দর্শক, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের উপরে প্রতিবেদনটি আমরা দেখলাম। এরপর যে আমরা আলোচনা শুরু করব, প্রথমেই রুমিন ফারহানা আপনার কাছে আসবো। প্রধানমন্ত্রী দেখলেন সংসদে বলেছেন যে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, এটি বাংলাদেশ শুধু একা নয়, এটি নিধনে বা নির্মূলে বর্তমান সরকার বেশ কঠোর অবস্থান এবং সেটি প্রমাণও আমরা দেখেছি। এবং একই সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের উপরে দেখলেন যে বর্তমান সরকার বেশ কঠোর অবস্থান এবং উন্নয়নের বা দারিদ্র্য দূরীকরণের যে দাবি এই এনজিও দুটি করছে এবং প্রধানমন্ত্রী বলেছেন যে এটি ঠিক নয়। সেটি যদি সত্যি হতো তাহলে বাংলাদেশে আজকে দারিদ্র্য থাকতো না। আপনার মন্তব্য? আমি জঙ্গিবাদ প্রসঙ্গে আসছি আগে। বাংলাদেশে জঙ্গিবাদের প্রথম উত্থান আমরা দেখি রমনার বটমূলে হামলায়, উদীচীর সম্মেলনের হামলায় এবং সিপিবির মিটিংয়ে যে হামলা হয়েছে। এই সময়কালটি ছিল আমার যতদূর মনে পড়ে 97 থেকে 98, 99, 2000 এই সময়কালটি। এবং তারপরে আমরা আবার দেখি 2005 সালে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা হয়। তো তখন আমরা দেখি যে সেই সময় যেই সরকার ছিল তারা বাংলা ভাইকে গ্রেফতার করে এবং 1 বছরের মধ্যে তার ফাঁসিও কার্যকর হতে আমরা দেখি, অর্থাৎ বিচার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এমন হয়নি যে বাংলা ভাইকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে বা বাংলা ভাইকে বিচারের মুখোমুখি করা হয়নি, এমন কিছু না। অর্থাৎ তাকে ধরে তার কাছ থেকে তথ্য নিয়ে একটা বিচারের মধ্যে তাকে আনা হয় এবং তার ফলে যেটা হয়েছে, বিচারের মুখোমুখি করবার কারণে যেটা হয়েছে, তথ্য পাওয়া গেছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সফলতার সঙ্গে কিন্তু সেই সময় জঙ্গিবাদ দমন করেছিল, যে কারণে কিন্তু আমরা 2006, 7, 8 এবং এরপরে বেশ লম্বা একটা সময় কিন্তু আমাদের এই ধরনের বিপদের মধ্যে আর পড়তে দেখা যায়নি। 2014 পরে আমরা দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জঙ্গিবাদে আক্রান্ত হতে আমরা দেখলাম। একদিকে যেমন মসজিদের ইমাম আক্রান্ত হচ্ছেন, পুরোহিত আক্রান্ত হচ্ছেন,
আবার অন্যদিকে লেখক, ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম, মানে আপনি কাউকে আর একটা পর্যায়ে এমন হলো যে আমরা কাউকে আর ভাবতে পারছি না যে সে নিরাপদ। এলজিবিটি অ্যাক্টিভিস্ট বলেন, যেই পেশারই সে হোক না কেন, যেই শ্রেণীরই সে হোক না কেন, আমরা দেখেছি যে বিভিন্ন দিকে এটি ছড়িয়ে গেছে। এখন কথাটা হচ্ছে জঙ্গিবাদ তো একটি মতবাদ বা একটি আদর্শ, তারা যারা এটাতে বিশ্বাস করে, যারা এটাকে চর্চা করে, তারা এটাকে একটা আদর্শ মনে করে এবং একটা মতবাদে তারা বিশ্বাস রাখে। একটি মতবাদকে নির্মূল করতে পারবেন আপনি তখনই যখন আপনি আরেকটি কাউন্টার মতবাদ নিয়ে আসবেন। শুধুমাত্র গুলি করে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বন্দুক চালিয়ে কিন্তু কোনো মতবাদকে আসলে দমন করা যায় না। হয়তো সাময়িকভাবে আমরা মনে করি যে কিছুটা হয়তো স্থিতিশীলতা ফিরে এসছে, কিন্তু পরে কিছুদিন পরে কিন্তু আবার সেটা উত্থান আমরা দেখতে পাই। এবং দুঃখজনক হলো যে যখন বাংলাদেশে 14-15 দিকে এই ঘটনাগুলো খুব হচ্ছিল, আপনারা জানেন যে আমি অনেকগুলো লেখক, ব্লগার, প্রকাশকের নাম আপনারাও বলতে পারবেন, আমরাও বলতে পারবো, যে যাদেরকে নৃশংসভাবে জঙ্গি হামলায় হত্যা করা হয়েছে। কিন্তু প্রথম দিকে আমরা দেখলাম সরকারের মধ্যে এক ধরনের দায় চাপানো। আপনার নিশ্চয়ই কোনীয় হুশির কথা মনে আছে যে জাপানি নাগরিককে মেরে ফেলা হয়েছিল। পরপরই কিন্তু আমরা দেখলাম যে বিএনপির সিনিয়র লেভেলের নেতা এবং তার আত্মীয় স্বজনদেরকে এই মামলায় গ্রেফতার করা হচ্ছে। পরবর্তীতে দেখা গেল যে এটি কিন্তু আসলে জঙ্গি হামলা, আল কায়দা বা আইএসের সমর্থক বা সমন্বয়কারী হিসেবে যারা নিজেদের পরিচয় দেয় এবং বাংলাদেশে যাদের বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন নামে আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। প্রথম দিকে যেটা হলো যে আমরা দেখলাম সরকারের তরফে এক ধরনের ব্লেম গেম, রাজনৈতিকভাবে বিষয়টিকে ডিল করবার একটা চেষ্টা। তারপরে আমরা দেখলাম এক ধরনের ডিনায়াল সিনড্রোম, যে বাংলাদেশে প্রথমে তারা বললো আইএস এর সমন্বয়কারী আছে, আল কায়দার সমন্বয়কারী আছে, এবং এই হিসাবে অনেককে আমরা কিন্তু ধরতেও দেখেছি সেই সময়। কিন্তু হঠাৎ করে পরবর্তীতে 360 ডিগ্রি ঘুরে আবার সরকারের তরফ থেকেই বলা হলো যে বাংলাদেশে এরকম কিছু নেই। তো তাহলে আমরা আসলে কোনটা বিশ্বাস করব? যাদেরকে ধরা হয়েছিল তাদের অবস্থাটা কি, তাদেরকে কেন ধরা হয়েছিল? তাহলে পরবর্তীতে আবার যখন বলা হলো যে এই সমন্বয়কারী বলতে কিছু নাই, তাহলে সেটাই বা আসলো কোথা থেকে? আমি কথাগুলো বলছি এই কারণে যে সরকারের নিজের মধ্যে সমন্বয়হীনতা এবং ডিসিশনহীনভাবে সরকারকে আমরা তখন সেই সময় এক ধরনের হতচকিত অবস্থায় দেখতে পেয়েছি। আবার সাঁড়াশি অভিযানের নামে দেখা গেছে যে 15 থেকে 16,000 লোককে 3 দিনের মধ্যে গ্রেফতার করেছে। তার মধ্যে হয়তো জঙ্গি পাওয়া গেছে 163 জন বা 165 জন, খুব কম সংখ্যাটি, এবং বেশিরভাগই দেখা গেছে বিরোধী দলীয় নেতাকর্মীদের সেই সময় গ্রেফতার করা হয়েছে এবং পত্রিকা এমন এসেছে যে এক ধরনের গ্রেফতার বাণিজ্য। সুতরাং পুরো বিষয়টিকে যতটি সিরিয়াসলি ডিল করা উচিত ছিল, সেইভাবে আমার মনে হয় বিষয়টিকে সরকার অ্যাড্রেস করেনি। যেই কারণে এখনো কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বন্দুক যুদ্ধে জঙ্গি নিহতের খবর আমরা পাই। কিন্তু এখানে দুঃখজনক বিষয়টি হচ্ছে, আপনারা যদি, মানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছি, তারা যদি জঙ্গিকে ধরতে পারত, দ্যাটস আ ভেরি গুড সোর্স অফ ইনফরমেশন। অর্থ কোথা থেকে আসছে, অস্ত্র কোথা থেকে আসছে, তারা তাদের পেছনে কারা আছে, কারা প্যাট্রোনাইজ করছে, এখানে কি কোনো বিদেশি শক্তি জড়িত কিনা, দেশে যদি কেউ জড়িত থাকে, কিন্তু বিভিন্ন স্তরে হয়ে থাকে, সর্বোচ্চ স্তর আছে, মধ্য স্তর আছে, নিম্ন স্তর আছে, বিভিন্ন স্তরে যতটুকু সম্ভব কারা কারা জড়িত এই নামগুলোকে খুঁজে আনা, অর্থাৎ সমস্যার মূলে হাত দেয়া। এবং আপনি জানেন যে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদ ব্যাপক প্রচারণা পেয়েছে সেই সময়, এবং যে কারণগুলো এই জঙ্গিবাদের পেছনে তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারণগুলোকে তারা চিহ্নিত করেছে, তার প্রথমটি হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের দমবন্ধকর গুমোট অবস্থা, এক ধরনের গণতন্ত্রহীন দমবন্ধকর অবস্থা। এখানে মানুষ কথা বলতে ভয় পায়, এখানে মানুষ স্বাধীনভাবে লিখতে দুবার চিন্তা করে। এই ধরনের পরিবেশগুলোকে সাধারণত বলা হয় যে জঙ্গিবাদের জন্য অত্যন্ত উর্বর পরিবেশ। 2014 সালের পর বাংলাদেশে যে এক ধরনের সাপ্রেসড অবস্থা আমরা লক্ষ্য করি, এক ধরনের সেলফ সেন্সরশিপের চর্চা আমরা লক্ষ্য করি, সেটা গণমাধ্যম বলেন কিংবা মানুষের প্রত্যেকের মধ্যে এক ধরনের ভীতি আপনি লক্ষ্য করবেন। এই ধরনের পরিবেশে সাধারণত জঙ্গিবাদের উত্থান হয় এবং জঙ্গিবাদ ব্যাপকভাবে প্রসার লাভ করে। সরাসরি বলবেন যে আপনি কি প্রকারান্তরে বলতে চাচ্ছেন যে বর্তমান সরকার একটু অন্য পন্থায় ক্ষমতা এসেছে, এটি জনসমর্থন নেই, বা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলতে চাচ্ছেন? এটা ওয়ান অফ দি রিজনস, অনেকগুলো কারণের এটা একটা কারণ। 2 হচ্ছে সারা বিশ্বব্যাপী আপনি জানেন যে মুসলিমদের উপর এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আমরা সমস্ত বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি
লক্ষ্য করি। আপনি দেখবেন যে যখন আপনি হয়তো ইমিগ্রেশন ক্রস করছেন আমেরিকা বা লন্ডনে, আপনি দেখবেন যে র্যান্ডম সিলেকশনে অলওয়েজ মোহাম্মদ বা আহমেদ বা ইসলাম এরা ধরা পড়ে। এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভের জন্ম দেয়, যেখান থেকে কিন্তু এই ধরনের প্রবৃত্তি, এটা একটা কারণ, ওয়ান অফ দি রিজনস অনেকগুলোর মধ্যে। তারপরে ইন্টারনেটের ব্যাপক প্রসার। ইন্টারনেট কিন্তু বিরাট একটা মাধ্যম জঙ্গিবাদ ছড়িয়ে পড়বার জন্য। দেখা যাচ্ছে যে ইন্টারনেটে আসলে ঘরে বসে একটা 22-23 বছরের ছেলে বা মেয়েও হতে পারে, কি করছে উই ডু নট নো, বাবা মা হয়তো সেভাবে খেয়াল রাখছে না। আর ইন্টারনেটের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন, বিশ্বের যে কোনো প্রান্তের মতামতের ব্যাপারে আপনি জানতে পারবেন। সুতরাং এটাও কিন্তু একটা সোর্স অফ, মানে আপনি বলবো যে একটা সোর্স যেখানে কানেক্টিভিটি, কানেকশন তৈরি হয় এইভাবে। আরেকটা জিনিস আমি খুব ইন্টারেস্টিংলি সেদিন দেখলাম পত্রিকায় এসেছে, যে জেল হচ্ছে জঙ্গিবাদের একটা, মানে জঙ্গি মতবাদ প্রচারের একটা বেশ ভালো জায়গা তৈরি হয়েছে। এখন অনেকেই আছেন যারা জেলে আছেন, তারা কিন্তু সেখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা যে জিনিসটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে তারা অত্যন্ত সুসংগঠিত এবং তারা যে আদর্শে বিশ্বাস করে সেটা আদর্শ, মানে যেটাই আপনি বলেন না কেন, যেটা তারা বিশ্বাস করে খুব স্ট্রংলি বিশ্বাস করে এবং সেটাকে প্রচার এবং প্রসারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালায়। আমরা ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, রুমিন ফারহানা কিন্তু বলছিলেন যে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, তথ্য প্রযুক্তির বিকাশ সবকিছুই আসলে এই জঙ্গিবাদ তো এই আধুনিক তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে যে অনেকটা ছড়িয়েছে, এটি একেবারেই প্রমাণিত। সবকিছু মিলে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে জঙ্গিবাদ উনি অস্বীকার করেননি, উনি বলেছেন যে জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে, যেমনটি আমরা হোলি আর্টিজানে দেখেছি, যেমনটি আমরা শোলাকিয়ায় দেখেছি, যেমনটি আমরা গাজীপুরে দেখেছি, যেমনটি আমরা কল্যাণপুরে দেখেছি। আপনি কি বলবেন? জঙ্গিবাদের নানাবিধ কারণ আছে, এর বৈশ্বিক কারণ আছে, অভ্যন্তরীণ কারণ আছে, বহু রকম কারণই আছে। তাই জঙ্গিবাদ এর এখানে যে কোনো ফর্মে হোক, এখানে জঙ্গিবাদ সমাজ এর জঙ্গিবাদ কিছুটা দানা বেঁধেছে, জঙ্গিবাদের অনেক পকেট তৈরি হয়েছে। এবং হ্যাঁ, এইটা আফগানিস্তান কিংবা সিরিয়া কিংবা ইরাকের মতো নয়, কিন্তু কিছু পকেট তো তৈরি হয়েছে এবং তারা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হচ্ছে, তাদের অর্থনৈতিক যোগান রয়েছে। তো এই জঙ্গিবাদের উত্থানের যদি আমরা অভ্যন্তরীণ কারণগুলো দেখি, যে জঙ্গিবাদের আদর্শটা কি, মতটা কি, সেই মতবাদ হচ্ছে মৌলবাদ, ধর্মাশ্রয়ী রাজনীতি এবং তার দুটো মঞ্চ বাংলাদেশে, একটা হলো জামাত আর একটা হলো হেফাজত। তো এখন এই জামাত এবং হেফাজতের সঙ্গে হাত ধরাধরি করে কিংবা তাদের সঙ্গে সখ্য স্থাপন করে এটাকে মোকাবেলা করা যাবে না। অর্থাৎ জঙ্গিবাদকে আদর্শিকভাবে মোকাবেলা করাটা হচ্ছে বড় ব্যাপার। হ্যাঁ, পুলিশ র্যাব দিয়ে সে কঠোর হস্তে দমন করা যাবে, কিন্তু মূলোৎপাটন করা যাবে না। মূলোৎপাটন করতে হলে তার এই দর্শনটাকে বুঝতে হবে। এবং এখানে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে এখানে মানে মাঠের বিরোধী দল তারা জামাতের সাথে হাত ধরাধরি করে চলছে। সরকার সেটাকে মোকাবেলা করার জন্য অনেক ক্ষেত্রে হেফাজতকে সাথে নিচ্ছে। হেফাজতের সঙ্গেও সরকারের এক ধরনের ব্যাপারটা এমন একটা রয়ে গেছে, যেমন হেফাজতের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমার বন্ধু, ছাত্রলীগ আমাদের বন্ধু, তাদেরকে কিছু বলা যাবে না। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে হেফাজতের হাতটা এতই প্রসারিত হয়েছে যে শিক্ষা কারিকুলামে, মাদ্রাসা শিক্ষা নয়, সাধারণ শিক্ষা কারিকুলামেও তারা হাত দিয়েছে এবং সেই অনুসারে তো সেখানে শিক্ষা কার্যক্রম পরিবর্তন করা হচ্ছে এবং হয়েছে, এবং সেটা খুবই দুঃখজনক। তাহলে এই কার্যক্রমগুলোকে আমাদের জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য সেখানে শিক্ষা কার্যক্রমকে হেফাজতের প্রেসক্রিপশনে নয়, আমাদের সাধারণ সেকুলার শিক্ষা ব্যবস্থা যেটা আছে এবং সেটাকে আরও বিকশিত করা দরকার। কিন্তু সেখানে যদি ধর্মাশ্রয়ী শিক্ষা এবং এই সাম্প্রদায়িক শিক্ষাকে যদি মানে তার পরিবর্তে প্রতিস্থাপন করা হয়, তাহলে কি দাঁড়াবে? তাহলে আমাদের শিক্ষা কার্যক্রম পরিবর্তনটা করা দরকার, বিকশিত করা দরকার সেকুলার কার্যক্রমটা। বরং সমন্বিত শিক্ষা ব্যবস্থা, একমুখী শিক্ষা ব্যবস্থার জন্য যে লড়াই হচ্ছে, সেখানে মাদ্রাসা শিক্ষায় তো সরকার হাত দিতেই পারছে না, বরং যেটা সাধারণ শিক্ষা সেটাকে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার পরে সরকারের কোনো হাত নেই। তাহলে শিক্ষা এটা যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন জঙ্গিবাদের কারখানায় পরিণত না হয়, এগুলো করা দরকার। সমাজের অভ্যন্তরে এখানে সেই চর্চাটা দরকার। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ব্যাপারটা, রাজনীতিতে জঙ্গিবাদের যে মতাদর্শ অর্থাৎ মৌলবাদ, ধর্মাশ্রয়ী রাজনীতি, সেটাকে মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিকভাবে জামাত ছাড়তে হবে এবং জামাতকে মোকাবেলা করার জন্য হেফাজতকে সঙ্গে নেওয়া যাবে না।
এই ব্যাপারগুলোকে আমাদের সুস্পষ্ট হওয়া দরকার। তা না হলে হবে কি যে জঙ্গিবাদের মানে উৎসমুখ খোলা আছে, আর আমরা পুলিশ র্যাব দিয়ে এটাকে মোকাবেলা করছি কতক্ষণ? নতুন নতুন জঙ্গিবাদ অর্থাৎ তার আন্ডা বাচ্চা পারবে, ডিম ফুটবে, বাচ্চা হবে, আবার ধরা হবে। তো এই প্রক্রিয়া তো চলতে পারে না, এটার একটা সমাধান হওয়া দরকার। সেই জন্য আমি এক লাইন কথাটাকে এইভাবে শেষ করি যে এটাকে আদর্শিকভাবে মোকাবেলা করা দরকার। এখানে ধর্মের যে সংকীর্ণ ব্যাখ্যা আছে তার পরিবর্তে ধর্মের উদারনৈতিক ব্যাখ্যাটাকে হাজির করা দরকার। এখানে শিক্ষা পাঠ্যক্রমের পরিবর্তন দরকার। এখানে রাজনীতি থেকে ধর্মস্থায়ী রাজনীতি ধর্মের ব্যবহার, এ থেকে রাজনীতিকে মুক্ত হওয়া দরকার। এইগুলো না করে শুধুমাত্র পুলিশ র্যাব দেওয়া হবে না। ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আবু সাইদ খান কিন্তু বললেন প্রকারান্তরে সরকারেরও যথেষ্ট দায় রয়েছে এবং বললেন যে জামাতকে মোকাবেলার জন্য হেফাজতকে সঙ্গে নিয়ে এগোনোটা একটি বিপজ্জনক। শিক্ষা কার্যক্রমটাকে বললেন যে হেফাজতের প্রেসক্রিপশন মতো সাধারণ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হলো, এটি যথেষ্ট নিয়ে বিতর্ক চলছে এখনো। এবং একইভাবে বলেন ইংরেজি মাধ্যমের উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ এখন। এই প্রসঙ্গে আপনার কাছে আসবে তবে বিরতির পর। দর্শক, এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি আছেন, সুভাষ সিংহ রায়, আবু সাইদ খান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। বিরতির আগে যেমনটি বলছিলাম, সুভাষ সিংহ রায়। আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আবু সাইদ খান এতক্ষণ যা বললেন সেটার সাথে আমি তর্ক করব না, আমি দু একটি তথ্য উপস্থাপন করব। আমি অবাক হয়ে ভাবি যে 2008 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এবং যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো ওই সময়টা, আমি আপনার কাছে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, তাহলে লাদেন যে পাকিস্তান থেকে গ্রেপ্তার হয়েছে, তা আমার তো মনে হয় লাদেন সাভারের কোনো এক জায়গায়, মোহাম্মদপুরের কোনো এক জায়গায়, বসিলার কোথাও এক জায়গার থেকে লাদেন হয়তো গ্রেপ্তার হতো। এমন একটি পরিবেশ গত সেই 5 বছরে বাংলাদেশে ছিল। এবং এই যে জঙ্গিবাদের যে চাষাবাদটা শুরু হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে, এবং এখন রুমিন ফারহানা আমার সঙ্গে তর্কে জিততে পারে, উকিল মানুষ, কথা ফুলঝুরি ঝরিয়ে বাক্য বিন্যাস করে কথার প্যাচ তৈরি করে এটা করতে পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা কি? বাস্তবতা এই জঙ্গিবাদ বিকশিত হয়েছে, বিকশিত একটা ইতিবাচক শব্দ। জঙ্গিবাদের যে বিস্তার ঘটেছে, যে উত্থান ঘটেছে এবং সেটা হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এবং এই যে আমরা যে বড় বড় পত্রিকা দেখি, বড় বড় সাংবাদিকদের লেখা দেখি, এটা তো তাদের অভিজ্ঞতার ফসল। সাইদ ভাই খুব ভালো করে তাকে চিনবেন, বার্টেল লিটার, তিনি জঙ্গিবাদের ওপরে অনেক গবেষণা করেছেন, ফরেস্টার ইকোনমিক্স রিভিউর সেই বিখ্যাত সাংবাদিক। তিনি 2003, 4, 5, 6 এই সময়গুলোতে যে সমস্ত প্রতিবেদন তিনি তার পত্রিকায় ছাপিয়েছেন, লিখেছেন, এটা তো চিন্তা করা যায় না যে বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে জঙ্গিবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। তা আমি ওই অতীত দিনের কথা আর বেশিক্ষণ বলবো না। আমি আপনাকে বলি যে এই সরকারের অনেক ব্যর্থতা আছে, অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, কিন্তু তার সাফল্যের যে জায়গাটা, তার সাফল্যের জায়গাটার থেকে একটা জায়গা সে হচ্ছে সে জঙ্গিবাদ নির্মূলে সে তার দক্ষতা দেখিয়েছে এবং তার রাজনৈতিক সিদ্ধান্ত খুব পরিষ্কার। এবং একথা এখন এই মুহূর্তে 2017 সালের এই 10ই মার্চের এই সময় দাঁড়িয়ে আমি যদি বলি জঙ্গিবাদ কি নির্মূল হয়েছে? নির্মূল হয়নি। জঙ্গিবাদ যে যে আপনি যে আমি বললাম, আমি আপনি আলাপ করলাম যে বিস্তার কিংবা তাদের যে কর্মকাণ্ড, এটা কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে, কিছুটা বলবো না, বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা এবং ওই বিস্তারের এই পরিবেশগুলো সেটাকে বন্ধ করা গেছে। আপনি পশ্চিমবঙ্গের দাদরিতে, নিশ্চয়ই সংবাদ মাধ্যমে আপনি করবে, দাদরিতে যে জঙ্গিবাদের অস্ত্রের কারখানা আবিষ্কার হলো, সেখান থেকে যারা গ্রেপ্তার হলেন
তারা যখন ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে যখন তারা ইন্টারোগেশনে যে তথ্য দিল, সেই তথ্য দিয়ে বলল যে তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তো এই ব্যাপারে গবেষণা করতে গেলে তো অনেকটা সময় প্রয়োজন, এবং আমি যদি এটা কথা বলতে যাই এই কথাটা কিন্তু একটু সময় নিয়ে বলতে হবে, কিন্তু আমি অত সময় তো আপনি আমাকে দেবেন না। রবীন ফারানা যতটা সময় আমি ততটা পাবো না। হ্যাঁ, এটাই বাস্তবতা। আর এই সরকারের পক্ষে কথা বলা বেশ কঠিন, বিপক্ষে অনেক কথা বলা যায়, কারণ সেই কথার অনেক ফুলঝুরি ধরানো যায়। আপনি এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কখনোই এই জঙ্গিবাদের মধ্যে ছিল না, কারণ আমাদের এই মাটি কিন্তু জঙ্গিবাদের মাটি না। এখানে মানুষ কখনোই এটাকে বরদাস্ত করে না, এবং এই 1000 বছর ধরে এই বাংলার কৃষ্টি হচ্ছে সবাই মিলে বসবাস করার। ওই যে সে বিখ্যাত গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলেই আগে সুন্দর দিন কাটাইতাম, কিন্তু এই যে পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে, এই রাজনীতির ভিতরে যে পলিটিক্স ঢুকেছে, এই পলিটিক্সটাই রাষ্ট্র ক্ষমতা দখল এবং তাদের নিজস্ব পরিবেশ পরিমণ্ডল তৈরি করবার জন্য। এবং খুব কায়দা করে রুমিন আপা যেটা বললেন যে জঙ্গিবাদের প্রথম কথাই এবং ভূমিকায় তার একেবারে চমৎকার কথা, যে জঙ্গিবাদের বিস্তার হয়েছে উদীচীর হামলার মধ্য দিয়ে। জঙ্গিবাদের বিস্তার হয়েছে যশোরের উদীচীর হামলা, তারপরে বর্ষবরণের উৎসব। ওই হামলাগুলো কারা করেছিল? ওই হামলাগুলো খুব স্পষ্টভাবে একেবারে জামাত ইসলাম তার বিভিন্ন শাখা পোশাখা দিয়ে এই কাজটি করিয়েছিল। এই জন্য কি গবেষণা করার প্রয়োজন আছে? এই জন্য তো আমার রবীন ফারানার মতন ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নাই। খুব পরিষ্কার একেবারে বাংলাদেশের মানুষ সকলেই জানে জঙ্গিবাদ রোধে এই সরকারের সাফল্যটা কি। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে যেটা বলেছেন যে আজকের এই যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু নির্মূল হয়নি, আমি যদি তার কথার মর্মার্থ বুঝে থাকি। আর বডির লিটনারের যে কথাটি, সেই কথাটির এত গভীরতাই ছিল যে বাংলাদেশে একটু একটু করে জঙ্গিবাদকে আপনার লালন করা হয়েছে, চাষাবাদ করা হয়েছে। কোন সময়? আপনি দেখেন 21 আগস্টের গ্র্যান্ড হামলা, আমার প্রিয় ব্যারিস্টার রুমিন ফারানা সে কিন্তু বলছেই যে সারা দেশের যে প্রতিটা জেলায় একমাত্র মুন্সিগঞ্জ বাদে সব জেলায় যে বোমা হামলা, সেই বোমা হামলার পিছনে কারা ছিল? এর জন্য গবেষণা করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তখন কি আওয়ামী লীগ যে বোমা ফাটিয়েছিল? এবং এমনকি বলা হয়েছিল 21 আগস্টের গ্রেনেড হামলা নাকি শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগের মধ্যে একটা গ্রেনেড নিয়ে গিয়েছিল, নিজের ইয়েতে নিজেই বোমা মেরেছে। তাই এইভাবে তো রাজনীতি বিকশিত হবে না। আমি শুধু এটুকু মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যে অপরাজনীতির যে খেলা চলছে সেই খেলাটা বন্ধ হওয়া দরকার। একেবারে সোজা কথায় তার মতামত, আমার মতামত, আবু সাইদ খান ভাইয়ের মতামত, সেই মতামত প্রকাশের যে স্বাধীনতা বাংলাদেশে এখন আছে, রুমিন ফারানা পায় এখন চমৎকার করে প্রথমে যে ভূমিকা বক্তব্য দিলেন, তার মধ্যে কোনো ভীতি দেখেছেন? তার মধ্যে কোনো আড়ষ্টতা দেখেছেন? একদম দেখেননি। অথচ তিনি বলছেন এখানে সেলফ সেন্সরশিপ আছে। আমার হাতে একটি বই আছে, এনডিটিভির আপনাদের মতন একটি টেলিভিশন 25 বছরের পূর্তি উপলক্ষে একটা বই বের করেছিল। আমরা এখানে শুনতাম নো নিউজ ইজ গুড নিউজ, আর তারা বলছে মোর নিউজ ইজ গুড নিউজ। বাংলাদেশে এখন মোর নিউজে ভরপুর, এবং এটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতি যদি আপনি বিকশিত করতে চান, আমি একটা জায়গায় রুমিন ফারানার সাথে খুব একমত, সবসময় থাকি। চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠন করবার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এই স্বাধীনতার ব্যাপারটা সরকারের কাছ থেকেই কিন্তু মানুষ আশা করে, এবং এটার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারেরও আছে। আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই। প্রধানমন্ত্রী কিন্তু পাটের অনুষ্ঠানে আরেকটি কথা বলেছেন যে পদ্মা সেতু প্রকল্পের যে অর্থায়ন বন্ধের পেছনে হিলারি ক্লিন্টনকে উস্কে দিয়ে এবার লবিং করে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি এটি করেছিলেন এবং জনগণ তার বিচার করবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পেলাম সরকারের তরফ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতি এক ধরনের বিষোদগার দেখতে পাচ্ছি। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো যে একেবারেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে না, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা আমরা বলতে পারছি না, যদিও কিছু কিছু এনজিওর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এরকম অভিযোগ, এর জন্য মনিটরিং সেল রয়েছে। আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনার কাছে এই প্রসঙ্গটি আসবো যে প্রধানমন্ত্রী বলেছেন
যে পদ্মা সেতু প্রকল্পের যে অর্থায়ন সেটি বন্ধ করেছিল বিশ্ব ব্যাংক, সেটির পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত রয়েছে। তিনি দেশের বড় ধরনের ক্ষতি করেছেন এবং দেশের জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করবে। আপনি এতক্ষণ ধরে যে বাকবিন্যাস করলেন তার শেষ অংশের সাথে আপনার কোনো দ্বিমত আছে? এটা আপনার বক্তব্য। না, আমি বলছি আপনার কোনো দ্বিমত নেই। আমি তা বলছি না, মন্তব্য করতে চাই। আমি মন্তব্য আপনার কাছে চাচ্ছি না। আমি এই প্রশ্নটা সামনে তুলে দিচ্ছি দর্শকদের সামনে। আপনার নিশ্চয় কোনো দ্বিমত নাই। বাংলাদেশে পদ্মা সেতুর ক্ষেত্রে তারা যে বিরোধিতা করেছে এটা তো প্রকাশ্য। আমি তো পদ্মা সেতুর উপরে কভার স্টোরি করেছি 4টে আমার পত্রিকায়, এবং আমি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি যে তারা কি কি লিখেছিল। এবং এমনকি আজকে সরকারি দলের যারা একেবারে আগুন ছুটিয়ে দিলেন ডক্টর ইউনূস এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে, তাদের অধিকাংশই তো আবার এই পার্লামেন্টে অন্য সুরে কথা বলেছিলেন। আপনি ভিডিও ক্লিপগুলো পাশাপাশি নেন না। শুধুমাত্র সৈয়দ আবুল হোসেন এবং সরকারের উচ্চমহলকে কাবু করার জন্য সরকারের ভিতরেও তো একটা অংশ এই সমস্ত বক্তব্য দিয়েছে। আমি কথাগুলো খুব মানে ভয় ভীতিহীন ভাবে কিন্তু বললাম। সঠিক বলছেন। আমি এই ব্যাপারগুলো যে পদ্মা সেতু যে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে অর্থ বরাদ্দ হয় নাই সেই অর্থ নিয়ে আপনি দুর্নীতি খোঁজেন কেন? প্রথমে বললো দুর্নীতি করেছে, তারপরে বললো দুর্নীতির অপচেষ্টা হয়েছে, তারপরে বললো যে খুব তৎসম ভাষা দুর্নীতির অভিলাষ, এবং অদ্ভুত অদ্ভুত সমস্ত বক্তব্য হাজির করা হলো। এবং গবেষণা সংস্থার কথা বলছেন, যারা বাংলাদেশের বিখ্যাত গবেষণা সংস্থা, তার পক্ষ থেকে ব্রিফিং করে বলা হচ্ছে, প্রথমত লিড নিউজ হয়েছিল যে এই সরকারের উচ্চমহল এই দুর্নীতিতে যুক্ত। অথচ ওয়ার্ল্ড ব্যাংক নিজে, ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে 4বার ইমেল করা হয়েছিল, এবং ব্যারিস্টার রুমিন ফারহানার খুব কাছের মানুষ, 1টি বছর বিনা কারণে সে জেল কেটেছে, বিনা কারণে তাকে জেলে ঘোরানো হয়েছে। এটা বলবো সরকারের একটা ব্যর্থতা। এই যে আপনি 4বার তারা ইমেল করে বলেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডকে আপনি এই কাজটি দিবেন, এটা মানে কোনো এটা নিয়ে তর্ক করার খুব সময় নেই, মানে খুব সুযোগ নেই, মানে জনবত্তরলং। জামিল চৌধুরী কমিটি বলছে যেই কমিটি যেই সংস্থাকে কিংবা সংগঠনকে আপনারা দিতে বলছেন তারা যে নকশা জমা দিয়েছে সমস্ত ফেক ডকুমেন্ট। তারা যে ব্রিজের ছবি দিয়েছে সেই ব্রিজের কাজ তারা করেনি, ওখানে কোনো ব্রিজই হয়নি। তাই দুর্নীতি করলো কে? দুর্নীতির অপচেষ্টা করলো কে? অভিলাষ টাকার ওয়ার্ল্ড ব্যাংকের। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তো একটা ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের মালিক অংশের মধ্যে বাংলাদেশ সরকারও তো একটা অংশ। অতএব এই যে এই ব্যাপারগুলো এত বেশি বিস্তৃত না করে আমার যেটা মনে হয় যে সরকার তার সঠিক কাজটি করবে। আমাদের উন্নয়ন প্রচেষ্টা যাতে সর্বাত্মকভাবে মানুষের অংশগ্রহণ থাকে, দুর্নীতিমুক্ত হয়, এই ব্যাপারে সরকার খেয়াল রাখবে। আর একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, দারিদ্র্য বিমোচন। আপনি জানেন বাংলাদেশে 1% করে প্রতি বছর জমি কমছে। বাংলাদেশে যখন 1996 সালে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দায়িত্ব নেন তখন 40 লক্ষ টন মেট্রিক টন খাদ্য ঘাটতি। তিনি যখন লতিফুর রহমান সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করেন তখন 40 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত। আমি মানে কাব্য দিয়ে আবেগ দিয়ে কিন্তু কথা বলছি না, তথ্য দিয়ে কথা বলছি। এবং 1996 সালে তিনি যখন ক্ষমতায় আসেন তখন দারিদ্র্যের হার ছিল 57%, 2009 সালে যখন দায়িত্বে আসেন তখন 47%, এবং আজকে দারিদ্র শতাংশ হচ্ছে 22%। অতি দারিদ্র বলতে গেলে 10 থেকে 12%-এর ভিতরে। এটা কিন্তু একটা অগ্রগতি এবং এটার সরকারের সাফল্য কিন্তু এখানে রয়েছে। আপনি আজকে কোথাও খালি পায়ে বাংলাদেশের লোক খুঁজে পাবেন না। আজকে মংলা শব্দটি নাই। অনেক বললাম তো সরকারের অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, সরকারের অনেক রকম রাজনৈতিক ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করতে পারবেন, সে ব্যাপারে হয়তো ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে আমি এক সুরে কথা বলবো। আমরা কি একটু দ্বিমতটা শুনতে পারি? অবশ্যই। রুমিন ফারহানা, আমি সুভাষ তার মতো এত দীর্ঘ সময় বক্তব্য রাখার সুযোগ পাবো কিনা জানি না। উনি বিশাল লম্বা একটি বক্তব্য রাখলেন, আমি জানি না আমি কতটুকু পাবো। হ্যাঁ, তো যাই হোক, আমি যে কথাটি দিয়ে শুরু করি, সুভাষদা বলছিলেন যে উদীচীর বোমা হামলা বা সেই সময় যে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে জামাতের কাজ এবং এটার জন্য ব্যারিস্টারের দরকার হয় না। আমি খুব বিনীতভাবে বলতে চাই এই জায়গাটাতেই আমাদের গলদ। আমরা তদন্তের আগে সবকিছু চোখ বন্ধ করে বলে দেই। এই যে আমরা চোখ বন্ধ করে বলে দেই না, এই চোখ বন্ধ করে বলে দেবার ফলে প্রকৃত অপরাধী পার পেয়ে যায়
একটি সাজানো নাটক হয় এবং যে কারণে অপরাধ যে নির্মূল যেটাকে বলা হয় যে শাস্তির মাধ্যমে বিচারের আওতায় এনে অপরাধকে সমাজ থেকে কমানো, সেই জায়গাটা ল্যাপস থেকে যায়। যেমন ধরেন এমপি লিটন হত্যা, এটা দিয়ে আমাদের সুপ্রভাত শুরু হয়েছিল, বছরের প্রথম দিন এমপি লিটন হত্যা ছিল আমাদের হেড নিউজ। তো এমপি লিটন যখন হত্যা হলো তার 1 মাস ধরে কিন্তু আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুনে আসলাম এর সাথে জামাত জড়িত, বিএনপি জড়িত, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই। যেই ইনভেস্টিগেটিং অফিসার হয়তো ইনভেস্টিগেশন এখনো শুরু করেন নাই, তিনি খবরটা মাত্র হয়তো শুনেছেন, তার আগেই আমরা কিন্তু এই ধরনের বক্তব্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুনলাম। এই যে কনক্লুশনে পৌঁছে যাওয়া, তার ঠিক 1.5 মাস পরে আমরা কি দেখলাম? কারা জড়িত এর সাথে? সাবেক জাতীয় পার্টির এমপি এবং যিনি ভবিষ্যতে এমপি হবার একটি স্বপ্ন দেখেন, সেই কাদের খান। তো এই জায়গাটা ভেরি আনফরচুনেট। আমরা চোখ বন্ধ করে বলে দেই না যে এটা কি প্রমাণের দরকার আছে, এটা কি আর জিজ্ঞেস করবার দরকার আছে? এই যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো যা কিছু ঘটে আমাদের সরকার ক্ষমতাসীন যারা আছেন তারা বলেন বিরোধী দলই কাজ। তো এভাবে হয় কি জিনিসটা বিস্তার লাভ করে, জিনিসটা বন্ধ হওয়া বা কমে যাবার পরিবর্তে বিস্তার লাভ করে। ঠিক জঙ্গিবাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, প্রথম দিকে আমরা সরকারের মধ্যে এক ধরনের লুকোচুরি লক্ষ্য করেছি, আমরা এক ধরনের ব্লেম গেম লক্ষ্য করেছি, সরকারের মধ্যে চেষ্টা করে দেখেছি এক ধরনের প্রচেষ্টা যে বিরোধী দলের রাজনীতি যারা করেন তাদেরকে এর মধ্যে জড়ানোর এক ধরনের অপচেষ্টা আমরা লক্ষ্য করেছি, যে কারণে তদন্ত বাধাগ্রস্ত হয়েছে এবং শেষ অবধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধ দিয়ে একেবারে মানে তথ্য যেখান যে সোর্স অফ ইনফরমেশন সেটাকে ধ্বংস করবার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ নিশ্চয়ই, মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমি আসছি। এত কম সময় তো শিপন ভাই আমাকে দিলে হবে না, উনি তো দীর্ঘ সময় কথা বলেছেন। উনি প্রশ্ন তুলেছেন যে আমি সেলফ সেন্সরশিপের কথা বলি, আমি কি করে এত কথা বলি, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি, আমি আমার মান সম্মানের ঝুঁকি নিয়ে কথা বলি। এমনকি উনি প্রতি রাতেই মোটামুটি প্রায় টক শোতে যান। উনি নিশ্চয়ই দেখেন আওয়ামী লীগ থেকে যারা আসে তারাও কিন্তু নিজেদেরকে নিরাপদ বোধ করে না। এই যে তাদের সরকার, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বলতে চাচ্ছে দেশে আইনের শাসন আছে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাদেরও প্রত্যেকে কিন্তু একজন করে প্রাইভেট গানম্যান নিয়ে ঘোরেন। কিন্তু আমরা এফোর্ড করতে পারি না, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ঘুরি। তো সুতরাং কয়টা মানুষ কথা বলতে পারছে? ধরেন মাহফুজ আনাম সাহেবের উদাহরণটা যদি আমি এখানে নিয়ে আসি, ওনার বিরুদ্ধে প্রতিটি জেলায় জেলায় মামলা হলো প্রায় 100 খানেকের উপরে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, মানহানির মামলা, 100 কোটি 150 কোটি 200 কোটি টাকার উপরে তার বিরুদ্ধে শুধু মানহানিরই মামলা হলো। এটা কি এক ধরনের মেসেজ না গণমাধ্যমগুলোর উপরে যে সাবধানে কথা বলো, সাবধানে লেখো? সাথে সাথে কিন্তু আর যারা ছিল তারা সাবধান হয়ে গেল, কারণ মাহফুজ আনাম শুধু একটা নাম না, ইটস অ্যান ইনস্টিটিউশন। তো এত বড় একটা ইনস্টিটিউশনকে যদি ধাক্কা দেওয়া যায় তা আমরা তো কোন চুনোপুটি। আর আমি অন্য সাংবাদিকদের কথা আর আনছি না, শফিক রহমানের কথা আনছি না, শওকত মাহমুদের কথা আনছি না, মাহমুদুর রহমানের কথা আনছি না, বা আমাদের বিভিন্ন প্রত্যন্ত জেলায় যে সাংবাদিক ভাইদের আমরা নির্যাতিত হতে দেখি তাদের কথাও আনছি না, আমি শুধু মাহফুজ আনামের কথাটাই বলছি। এটা সেলফ সেন্সরশিপ তৈরি করে। এখন আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং ডক্টর ইউনূস, সরকার যেভাবে জোর দিয়ে বলছেন এবং আমার দাদা এখানে যেভাবে বললেন যে এটাকে আর প্রশ্নের দাবি রাখে নাকি, এটা তো শতসিদ্ধ, নিপাতনে সিদ্ধ হয়েছে, ওটা ডক্টর ইউনূসই জড়িত। যদি তাদের হাতে প্রমাণ থাকে, কেন তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন না? কারণ এটা যে শুধু দেশের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি তা না। 10,000 কোটি টাকার পদ্মা সেতু আমাদের 28,000 কোটি টাকায় মাত্র 34% কাজ শেষ হয়েছে। পুরো পদ্মা সেতু হতে কত হাজার কোটি টাকায় গিয়ে যে সেটা দাঁড়াবে সেটা এক আল্লাহ জানেন। আর বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর দিয়ে যখন যাবে বাংলাদেশের 16 কোটি মানুষ টের পাবে। তো এক গেল আমাদের আর্থিক ক্ষতি, 2 হচ্ছে আমাদের যে ভাবমূর্তি, যদি কোনো ভাবমূর্তি অবশিষ্ট থেকে থাকে এত কিছুর পরেও সেই ভাবমূর্তিটি আমাদের নষ্ট হয়েছে। তো এত বড় ক্ষতি যার কারণে হলো, তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না যদি সরকারের কাছে তথ্য প্রমাণ থেকে থাকে? কারণ আপনি প্রত্যেকটা মিটিংয়ে বলবেন ডক্টর ইউনূস জড়িত, আপনি প্রত্যেকটা সমাবেশে বলবেন ডক্টর ইউনূস জড়িত, আপনি পার্লামেন্টে বলবেন ডক্টর ইউনূস জড়িত, অথচ আপনারই অর্থমন্ত্রী বলছেন যে ক্ষুদ্র ঋণের কারণে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। আপনারই অর্থমন্ত্রীর কথা এরকম, অথচ আপনার দল বা আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল অন্যরকম কথা বলছে। তাহলে তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। এক, যদিও বাংলাদেশ পৃথিবীর বহু দেশের কাছে পরিচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দিয়ে, আনফরচুনেটলি আমাদের সরকারের জন্য। তো অথবা আপনারা কেন বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাচ্ছেন না?
যদি মনে করে থাকে যে বিশ্বব্যাংক সুচতুরভাবে ইচ্ছাকৃতভাবে তার পছন্দের কোম্পানিকে কাজ না দেওয়ার কারণে এ ধরনের একটি চক্রান্ত করেছে, তাহলে নিশ্চয়ই বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে, কারণ বিশ্বব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। আমি নিজেও যখন রফিকুল হক সাহেবের চেম্বারে কাজ করেছি, বিশ্বব্যাংকের এগেনস্টে মামলা ছিল সেই চেম্বারে পেন্ডিং। সুতরাং বিশ্বব্যাংকের এগেনস্টে কিন্তু আপনার কাছে যদি তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে কিন্তু মামলা করতে কোনো বাধা নেই। সুতরাং আমার মনে হয় বিভিন্ন জায়গায় এই কথাগুলো না বলে লিগ্যাল অ্যাকশন, একদম প্রপার লিগ্যাল অ্যাকশনে চলে যাওয়া উচিত, কারণ এর সাথে আমাদের জাতির বিরতির তাড়া রয়েছে। ধন্যবাদ জানাতে হচ্ছে, আশা করি আপনার রেপুটেশন জড়িত। মোটামুটি লিগ্যাল অ্যাকশনে আমরা দেখবো, আশা করছি এটি সময় বলবে কিভাবে সরকার লিগ্যাল অ্যাকশনে যায়। দর্শক, এ পর্যায়ে নিউজরুম সংলাপে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, নিউজরুম সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা জানেন আজকে আমাদের সাথে 3 জন অতিথি রয়েছেন, সুভাষ সিংহ রায়, আবু সাইদ খান এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এ পর্যায়ে আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রিয়াজ হায়দার চৌধুরী এবং সিলেট থেকে শাহ দিদার আলম নোবেল। আমরা প্রথমেই যাব চট্টগ্রামের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরীর কাছে, সেখান থেকে জানবো চট্টগ্রামে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান 3-4টি শিরোনাম। রিয়াজ। ধন্যবাদ শিপন। চট্টগ্রামে আজ যে সংবাদপত্রগুলো পাঠকের হাতে যাবে সেগুলোর মধ্যে অনেকগুলোই ঘটনা গেল দিন চট্টগ্রামে ঘটেছে, মৃত্যু অপমৃত্যু অনেকগুলো ঘটনা, রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলে বিএনপি চট্টগ্রাম মহানগর শাখা একটি সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলন থেকে মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন অভিযোগ করে বলেছেন বিএনপির এই নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে নানাভাবে জড়ানো করার চেষ্টা করা হচ্ছে এবং এই প্রবণতা রোধ করা না গেলে, অর্থাৎ তালিকা থেকে তার সহকর্মী আবুল হাশেম বক্করের নাম যদি বাদ দেওয়া না হয় তাহলে রাজনৈতিকভাবে বিএনপি এটি মোকাবেলা করবেন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার স্পেশাল ইকোনমিক জোন যেটি প্রস্তাবিত হয়েছে সেটির ভূমি উন্নয়ন কাজ কতটুকু এগুলো সেটি পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়াও চন্দনাইশ যেটি দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত সেটিতে একটি টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে 3 জন পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার ওসিকে শোকজ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সেটিতে একজন মধ্যপ্রাচ্য ফেরত যাত্রী দেহ তল্লাশি করে প্রায় 40 লাখ টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। এই ছিল উল্লেখযোগ্য ঘটনা যেগুলো কালকের কাগজে বিশেষভাবে হয়তো গুরুত্ব পেতে পারে। শিপন। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এই পর্যায়ে যেতে চাই সিলেটের সহকর্মী শাহ দিদার আলম নোবেলের কাছে। নোবেল, সিলেট থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকগুলোর 3-4টি গুরুত্বপূর্ণ শিরোনাম আমাদেরকে জানাবেন। আজকে সারাদিনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল সিলেটের বিতর্কিত ব্যবসায়ী বহুল আলোচিত রাগিব আলী এবং তার ছেলের বিরুদ্ধে আরেকটি মামলায় 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভারতে তিনি যখন পালিয়ে যান রাগিব আলী এবং তার ছেলে, তখন তার প্রকাশনায় একটি দৈনিক পত্রিকা প্রকাশ হয় সিলেটের ডাক নামে, যেটির সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তার ছেলে আব্দুল হাই। তো পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনের অভিযোগে একজন পাঠক এই মামলাটি করেছিলেন। আদালত আজকে এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে তাকে 1 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা অনাদায় 1 মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল যে আগামী 22 মার্চ সিলেটে প্রায় 15 বছর পর আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন হতে যাচ্ছে। সে লক্ষ্যে গত কয়েকদিন থেকে সিলেটে আওয়ামী লীগ দফায় দফায় সভা করছে। আজকে জেলা আওয়ামী লীগ তাদের প্রস্তুতি সভা করেছে। এই ছিল সিলেটের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম, যা আগামীকালকের পত্রিকাগুলোতে হয়তো গুরুত্ব সহকারে ছাপা হবে। ধন্যবাদ শাহ দিদার আলম নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন রিয়াজ হায়দার চৌধুরী আপনাকে। দর্শক, এ পর্যায়ে আবার আলোচনা আসতেছে আবু সাইদ খান। বিরতির আগে আপনি দেখছিলেন যে সুভাষ সিংহ রায়
এবং ব্যারিস্টার রুবিন ফারহানা বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন। আমি একটু সংক্ষেপে বলি, বোধহয় খুব বেশি সময় নেই। একটা হচ্ছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো, আমার মনে হয় সেটা একটা তদন্ত হতে পারে এবং গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারটা নিয়ে খুবই জনমনেও প্রশ্ন রয়েছে, আমাদেরও কৌতূহল রয়েছে আসলে কি ঘটেছে, তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারে এবং সেটাই আমার মনে হয় যৌক্তিক হবে। এবং প্রধানমন্ত্রী আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন যে সেটা হচ্ছে দারিদ্র্য মোচনে এনজিওগুলো কী ভূমিকা পালন করেছে। আসলে দারিদ্র্য মোচনের ক্ষেত্রে এনজিও কিছু অবদান থাকতে পারে, কিন্তু একটা দেশে দারিদ্র্য মোচনের ক্ষেত্রে এটা এনজিওর কাজ না, এটা কিন্তু একটা রাষ্ট্রিক ব্যবস্থার ব্যাপার, এটা রাজনৈতিক দায়িত্ব, অতএব এটা সরকারকেই করতে হবে। এবং এই সরকারের আমলে দারিদ্র্য খানিকটা মোচন হয়েছে এবং এই ক্ষেত্রে করার জন্য এটা একটা রাজনৈতিক কর্মসূচি দরকার, আর্থ সামাজিক রাজনৈতিক সর্বদেশব্যাপী কর্মসূচি দরকার। হ্যাঁ, এনজিও সেই ক্ষেত্রে সহযোগী হতে পারে, কিন্তু এনজিও দারিদ্র্য মোচন করে দেবে কিংবা বিশ্বব্যাংক দারিদ্র্য মোচন করে দেবে এমনটা ভাবা উচিত না, বরং রাষ্ট্রিক কর্মসূচি, আর্থসামাজিক যে কর্মসূচি, রাজনৈতিক যে কর্মসূচি থাকবে, এনজিও এবং অন্যান্য সংস্থা তার সহযোগী হতে পারে। আর একটা প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পাট বিষয়ক। অর্থাৎ যে আমাদের দেশে মানে পাট শিল্প তো বটেই, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক IMF পরামর্শ দিয়েছিল বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার জন্য এবং গুটিয়ে ফেলার জন্য, যে রাষ্ট্র কেন ব্যবসা করবে, রাষ্ট্রের ব্যবসা থাকতে পারে না। তখন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা, সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবাই তাদের সাথে সুর মিলিয়েছেন এবং সবাই মনে হয়েছে যে বিশ্বব্যাংক IMF-এর কে কত ভালো মরিদ হতে পারে সেই প্রতিযোগিতা চলেছে। এবং সেইগুলো আপনি চিন্তা করুন, 80-র দশকে পত্রপত্রিকার দিকে তাকান, সেখানে বিশিষ্ট অর্থনীতিবিদ, সেখানে অন্যান্য রাজনীতি নেতাদের কি বক্তব্য ছিল এবং তারা সবাই বিশ্বব্যাংকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং সেগুলো আমার মনে হয় এগুলো একটা পর্যালোচনা হতে পারে। এবং এটি ঠিক, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে যখন বাংলাদেশে পাট শিল্পকে গুটিয়ে ফেলা হয় তখন ভারতে সীমান্তে আমরা দেখছি নতুন করে পাটের কারখানা তৈরি হয় এবং সেখান থেকে আমাদের পাট, কাঁচা পাট ওখানে আমদানি হয়েছে এবং বৈধ পথে অবৈধ পথে মানে পাট ওখানে চলে গেছে। এটি হলো একটা বাস্তব সত্য। অতএব পাট শিল্পকে যে প্রসার ঘটেছে, হ্যাঁ খানিকটা আজ হলেও পাট শিল্প খানিকটা প্রসার বাংলাদেশে ঘটেছে এবং যে কৃত্রিম সুতা মানে যেটা হলো যে পলিথিনের ব্যবহারটা সারা পৃথিবীর জন্য ক্ষতিকর, এটা সারা পৃথিবী বুঝতে পারছে, যে কারণে তার বিকল্প হচ্ছে পাট। অতএব পাটের প্রসারটা করা দরকার এবং পাটজাত দ্রব্য সারা পৃথিবীতে কদর রয়ে গেছে। তবে কেবলমাত্র এটার ফুলদানি কিংবা এটার কাপড় ইত্যাদি শেষ কথা নয়, আরও গুরুত্বপূর্ণ বিষয়টা হতে পারে। যেমন প্রতিবেশী ভারতে পাট শিল্পের আরও কিছু হয়েছে, যেমন তারা পাট দিয়ে ঘরের আসবাব তৈরি করছে, তো পাট দিয়ে তারা ট্রেনের স্লিপার পর্যন্ত তৈরি করছে। এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদের পাটের বহুমুখীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার অবশ্যই বহুমুখীকরণের বিষয়টি আমলে নিয়েছে। আমি আরেকটি বিষয় আসতে চাই আপনার অনুমতি নিয়ে, আরেকটি বিষয় আসতে চাই। আপনি জানেন যে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে শ্রম অভিবাসন প্রক্রিয়া এখনও দালাল নির্ভর এবং তারা যে তথ্যটি দিয়েছে সেটি খুবই আশঙ্কাজনক, যে পুরুষ অভিবাসী শ্রমিকদের 90% বিভিন্নভাবে দুর্নীতি বা হয়রানির শিকার হচ্ছে। দালাল নির্ভর তো বটেই এবং দালালদের ধরারও কায়দা নাই, কেন দালালের আবার দালাল আছে, তস্য দালাল আছে। তো যে কারণে যাদের কাছে টাকা এবং দেওয়া হয় এবং সাধারণ গ্রামের লোকেরা তো দেখা যায় যে মাঝখানের লোককে আর খুঁজে পায় না, কিংবা যার কাছে টাকা দিয়েছে সে আরেকজনের কাছে টাকা দিয়েছে এইভাবে, এবং সেইভাবে রেটটাও বেড়ে যাচ্ছে এবং এটাকে কোনোভাবে মনিটরিংয়ের কোনো সুযোগ নেই এবং এই ব্যাপারটাকে স্বচ্ছতা না আনার কারণে আমাদের লোকেরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। অনেক হ্যাঁ বিদেশ থেকে আমাদের যেমন রেমিটেন্স আসছে এটা সত্য, কিন্তু বিদেশে যাওয়ার নামে যে কত লোক প্রতারিত হয়েছে, বিভিন্নভাবে নাজেহাল হচ্ছে, কত লোক যে ভিটে মাটি ঘর ছাড়া হয়েছে তার কোনো ইয়াত্তা নেই এবং এগুলোর ব্যাপারে কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। এবং আমাদের কাছেও গ্রাম থেকে মানে আমাদের ক্ষমতা নেই, তারপরেও ফোন আসে যে আমরা তো অমুককে টাকা দিয়েছিলাম, তো তারপরে কি হয়েছে ওই টাকা ওই লোক তো খুঁজে পাচ্ছি না, এরকম প্রতিনিয়ত আমার মনে হয় এই অভিজ্ঞতা সবারই রয়ে গেছে এবং এইটাকে সরকারি পর্যায়ে এর কোনো মনিটরিংয়ের সুযোগ নেই এবং আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তিও ঘটে নাই। অর্থাৎ টাকা নিয়ে বিদেশে পাঠায় নিয়ে প্রতারণা করেছে, বেশি টাকা নিয়েছে, এর জন্য তাদেরকে চিহ্নিত করা, শাস্তি দেওয়া এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে নেই এবং দালালরা এবং এই ধরনের আদম ব্যাপারীরা এবং তাদের দালালরা বহাল তবিয়তে রয়েছে। অতএব আমাদের বিদেশে যাওয়ার সুযোগটা
বিভিন্ন ক্ষেত্রেই নষ্ট হয়েছে এবং এর সঙ্গে বিভিন্ন রকম প্রতারক চক্র গড়ে উঠেছে। এটা বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এই ব্যাপারটা আমার মনে হয় সরকারের যথাযথ দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সুভাষ সিংহ। একটু সংক্ষেপে, আমাদের হাতে সময় খুবই কম। না, দালাল চক্রের ক্ষেত্রে আমি একটু কথা বলি যে প্রতিবেদনটি কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? না, প্রতিবেদনের যৌক্তিকতা আছে, কিন্তু এই আমাদের সমস্ত প্রতিবেদনই তৈরি হয় কিন্তু আপনি যে পত্রিকা ছাপাচ্ছেন, এতগুলো পত্রিকা আসছে, গণমাধ্যমে আসলে সেই সংবাদের উপরে ভিত্তি করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর সাথে তার যে অনুসন্ধানী যে মানে যেটাকে আমরা কেস স্টাডি বলি, জরিপ বলি, গবেষণা বলি, আমাদের দেশে গবেষণা উঠেই গেছে। দুঃখজনক ঘটনা। আমরা বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে গবেষণা করি না, আমরা কোথাও কোনো কাজের ক্ষেত্রে গবেষণা করি না, এবং খুব হালকা হালকাভাবে কথাগুলো বলি আমরা। আমাদের সর্বক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা দেখছি। যেমন দালাল চক্রের কথা বললেন, আমার তো সেই পুরনো গল্প কথা মনে পড়ছে। এই যে একবার যখন এই আমাদের বিখ্যাত হাসির গোপাল ভাঁড়, না অভিনেতা, আর আমরা প্রায় টেলিভিশনে দেখি, যাক আমি নামটা ভুলে যাচ্ছি, এবং তার যখন তাকে নকল করবার জন্য একটা প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় সেও নিজে ছদ্মবেশে অংশগ্রহণ করছিল এবং সে প্রথম দ্বিতীয় তৃতীয় হইতে পারেনি। মানে দালালদের যে কিরূপ, আপনি একসময় আমি পাসপোর্ট অফিসে যেহেতু ছাত্র প্রতিনিধি ছিলাম, জনপ্রতিনিধি ছিলাম, এবং স্বাভাবিক কারণে যখন লোকজন আসতো আমার কাছে, দু একটা লোকের সাথে যেতাম, যারা মানে প্রকৃত অর্থে অ্যাটেস্টেশন করতো তাদের কিন্তু গ্রহণ করা হতো না। ওই পাসপোর্ট অফিসের সামনে আশপাশ দিয়ে যে চক্করটি ছিল ওদেরটাই গ্রহণ করা হতো, মানে নকলটাই আসল বলে গৃহীত হইতো। আপনার পরামর্শ একটু? এই পরামর্শ কি, আমাদের সবাই মিলে কাজ করতে হবে। সরকার কাজ করবে, দায়িত্ব নিয়ে কাজ করবে, এবং যারা সহযোগিতা করবে তারা দায়িত্ব নিয়ে করবে। আমাদের সব ক্ষেত্রে দায়িত্বের অবহেলা আছে, ধন্যবাদ, যে কারণে আমরা কিন্তু মাঝে মাঝে হোঁচট খাই। এই যে কোন একটা গ্রাম কি কোনো গবেষণা প্রতিষ্ঠান বেছে নিয়েছে? এই গ্রাম থেকে কতগুলো মানুষ গিয়েছে? আমাদের হাতে একেবারে সময় কম, একটু সংক্ষেপে। জি, আমাদের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু বাইরে কাজ করে এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ অর্থ পাই, এবং আমাদের দেশে বর্তমানে 15 থেকে 29 বছর বয়স্ক বেকারের সংখ্যা 1,10,00,000-এর কাছাকাছি। সুতরাং এদের বাইরে যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো তেমন সুবিধাজনক উপায় নেই, এবং কিন্তু বাইরে যেতে হলে যে হেনস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, সেটা আজকের এই টিআইবি রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেখানে বলছে 5,234 কোটি টাকা ভিসা বাবদ অলরেডি কিন্তু বিদেশে পাচার করে দিয়েছে। এখন দালাল চক্রকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে? টিআইবি একটা ভালো পরামর্শ দিয়েছে যে তাদেরকে যে কোনো ভাবে হোক জবাবদিহিতার আওতায় আনা উচিত, এবং সেই জবাবদিহিতার আওতাটা কি, যে এজেন্টের অধীনে তারা আছে তাদেরকে সাব এজেন্ট করে দাও, মানে লিগালাইজ করে দাও, একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে তাদেরকে নিয়ে আসো। কারণ না হলে আপনি তারা যেভাবে বিচ্ছিন্নভাবে কাজগুলো করে যাচ্ছে কিন্তু নিজেদের মধ্যে আবার তারা সংঘবদ্ধ, সিন্ডিকেটেড, এইভাবে এটার মধ্যে পেনিট্রেট করা বা ভেতরে প্রবেশ করা যাবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে একেবারে সময় না, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজরুম সংলাপ আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।